আগামীকাল ভোটের রেজাল্ট বেরোবে। এখন থেকে একটা রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কে ক্ষমতায় আসবে, টিএমসি না বিজেপি। নতুন কোনো সরকার আসবে নাকি একই সরকার থাকবে। আরও একটা জোর আলোচনা বা তর্কের বিষয় সেটা হচ্ছে সবাই বলছে যে বাংলা ও বাঙালি সংস্কৃতি নিয়ে। যেমন একটা কথা বারবার শোনা যায় যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বাংলার ঐতিহ্য হারিয়ে যাবে, মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে, এমনকি বাংলাকে বহিরাগতরা নাকি দখল করে নেবে। কিন্তু এই দাবিগুলোর পেছনে ঠিক কতটা যুক্তি আছে, আজকে সেটাই আলোচনা করা যাক। আজকে সুপ্রিয় কৌশলী সেন মিডিয়া চ্যানেলের তরফ থেকে একজন সাধারণ নাগরিক হিসেবে কিছু বাস্তব সত্য তোমাদের সামনে উন্মোচন করব। তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। পুরো মূল ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমরা তোমাদের মূল্যবান কমেন্টটা দেবে। ভিডিও না দেখে আগে থেকে কেউ কমেন্ট করবে না বা জাজ করবে না, এটাই আশা রাখবো। দেখো, মাছ ভাত ও খাদ্যাভ্যাস নিয়ে যদি কথা বলি, যেমন ফুড অ্যান্ড বং কালচার নিয়ে যদি কথা বলি, প্রথমেই আসি একটা প্রচলিত কথায় যে বিজেপি এলে নাকি আমিষ খাবার বা মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। একটু ভাবুন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যেমন অসম, ত্রিপুরা বা গোয়া, সেখানেও কিন্তু বিজেপি ক্ষমতায় আছে। তো সেখানে কি মানুষের মাছ বা মাংস খাওয়া বন্ধ হয়ে গিয়েছে? না, হয়নি। কারণ ভারতের সংবিধান প্রত্যেকটা নাগরিককে তার খাদ্যাভ্যাসে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। কোনো রাজনৈতিক দল চাইলেই বাঙালির পাত থেকে মাছ কেড়ে নিতে পারবে না বা সরিয়ে দিতে পারবে না। এটা যতটা রাজনৈতিক ইস্যু, তার চেয়ে বেশি ভয় দেখানোর একটা কৌশল বলে মনে হচ্ছে। বহিরাগত বিতর্ক নিয়ে যদি কথা বলি, যে দ্য আউটসাইডার ট্যাগ, বিজেপিকে যে আউটসাইডার ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে, যে বারবার খালি বলা হচ্ছে বহিরাগত বহিরাগত দল, কিন্তু বিজেপি মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যেটা ভারতীয়েরই একটা রাজনৈতিক দল। যে বিজেপির বিভিন্ন কলাকুশলীরা, মানে নেতা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই কিন্তু এই বিজেপিরই সদস্য। তো আর বিজেপি হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ, তাহলে সেটা কি করে বহিরাগত হলো? বিজেপিকে প্রায়ই বহিরাগত দল বলে একটা তকমা মানে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আউটসাইডার ট্যাগ। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নয়? বিজেপি তো একটি ভারতীয় রাজনৈতিক দল। যদি অন্য রাজ্যের দল বাংলায় লড়তে এসে বহিরাগত হয়, তবে জাতীয় স্তরে লড়াই করা যে কোনো দলের ক্ষেত্রে কি সেই একই তকমা প্রযোজ্য নয়? বাংলা থেকে যখন কোনো রাজনৈতিক দলের সদস্যরা পার্লামেন্টে যান, তখন যদি বলা হয় যে বাঙালি বলে ঢুকতে দেওয়া হবে না, সেটা কি হয়েছে? হয়নি। এখানে মনে রাখা দরকার যে আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গীত দুটোই কিন্তু বাঙালির লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সারা ভারতবর্ষ এই গান দুটোকে শ্রদ্ধা করে। যদি অমারাঠিরা শিবাজি মহারাজকে শ্রদ্ধা করতে পারে, তবে অহিন্দিভাষী বা বাঙালিরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন নেতা মানবে না? তোমরা ভালো করে জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসু যে দল গঠন করেছিলেন, মানে যে দলে ছিলেন আজাদ হিন্দ বাহিনী, সেই দলে বিভিন্ন নন বেঙ্গলিরা, মানে হিন্দি ভাষীরা সেই দলে ছিলেন। তারা কিন্তু একজন বাঙালিকে নেতা বলে মেনে নিয়েছিলেন, তাদের কাছে কোনো আপত্তি ছিল না। তারা তো বলেনি যে আমরা বাঙালিকে নেতা বলে মানব না। তো ভারতের ইতিহাসে বাঙালির অবদানকে অস্বীকার করার মতন কোনো ক্ষমতা কারো নেই বলে আমার মনে হয়। এবারে বিশ্বভারতীয় কেন্দ্রীয় সরকারকে যদি কথা বলি, আমাদের বাঙালির যে সংস্কৃতিতে, মানে বাঙালির সংস্কৃতি রক্ষা করার কথা যে বলছে সবাই, আদৌ কতটা বাঙালির সংস্কৃতি রক্ষা করে চলে সেটা আমার ঠিক জানা নেই। তবে আমাদের বিশ্বভারতীর কথা মনে পড়ে। বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে কি রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র চর্চা বন্ধ হয়ে গেছে? বরং সেখানে দেশ বিদেশের ছাত্র ছাত্রীরা এসে বাংলা সংস্কৃতি শিখছে। কেন্দ্রীয় স্তরেও তো বাঙালি মনীষীদের বারবার সম্মান জানানো হয়েছে বলে আমার মনে হয়।
বাংলা ভাষা ও বাঙালির দায়িত্ব নিয়ে যদি কথা বলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং আওয়ার রেসপন্সিবিলিটি। দেখো, একটা তেতো সত্য কথা বলি, কথাটা শুনতে হয়তো অনেকেরই তেতো লাগবে। আমরা যারা বাংলা ভাষা গেল বা বাঙালি সংস্কৃতি চলে গেল বলে চিৎকার করছি, আমরা নিজেরাই কি আমাদের সন্তানদের বাংলা মিডিয়ামে পড়াতে চাইছি? যদিও বাংলা মিডিয়ামের স্কুলগুলো একজন বেহাল দশা। আমরা যখন একটা টাইমে 19 স্কিলের যুগে পড়াশোনা করেছি, তখন বাঙালির স্কুল কলেজ বলে একটা ভালো জায়গা ছিল। এখন সেভাবে স্কুলে টিচার নেই বলে শোনা যায়, নানান রকম একটা ঝামেলার বিতর্ক তো আছে। আমি সেসব বিষয়ে যাচ্ছি না, তবে আমরা ছুটছি ইংলিশ মিডিয়ামের পেছনে। ফ্রান্স বা জার্মানির মতন দেশগুলোতে তাদের নিজেদের ভাষাকে প্রাধান্য দিয়ে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। তারা কিন্তু ইংরাজির পেছনে ছুটছে না, বরং ফ্রান্স বা জার্মানিরা মতন দেশগুলোতে তাদের নিজেদের ভাষাকে প্রাধান্য দিয়ে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। কিন্তু আমরা বাঙালিরা কি নিজেদের ভাষাকে সেই মর্যাদাটা দিতে পেরেছি? পারিনি। আমাদের বাংলা ভাষার শিক্ষা সংস্কৃতির কথা যদি বলি, মানে শিক্ষা পড়াশোনার কথা যদি বলি, তাহলে তোমরা একটা গ্রাফ দেখতে পাবে ইন্ডিয়ার সমস্ত রাজ্যের মধ্যে। সেটা দেখবে কেরলে তাদের ভাষায় যে স্কুল কলেজ, সেখানে শিক্ষার হার তাদের নিজস্ব ভাষায় অনেকটা উন্নত। কিন্তু আমাদের বাংলা সেই 10টা তালিকার জায়গায় জায়গা করে নিতে পারছে না। তার জন্য দায়ী কারা? তো বাঙালিরা নিজেদের ভাষাকে মর্যাদা দেয়নি। আর বিজেপি শাসিত রাজ্যে যেমন উড়িষ্যা বা আসামের দিকে যদি তাকাও, তাহলে সেখানে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি যথেষ্ট শক্তিশালী। দোষ কি শুধু রাজনৈতিক দলের, নাকি আমাদেরও একটা দায় আছে? দেখো, আজকে আমরা যে বলছি বাঙালির সংস্কৃতি গেল, বাঙালির সংস্কৃতি মানে কি পড়ে থাকলো? বাঙালি সংস্কৃতি মানে পড়ে থাকলো দুর্গাপুজো। বিভিন্ন অনুষ্ঠান আগে যেমন হতো, আমরা দেখতাম ছোটবেলায় বিভিন্ন জায়গায় ফাংশন হতো, সেখানে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো, নজরুল গীত গাওয়া হতো, বিভিন্ন নৃত্যনাট্য করা হতো। তো সেগুলোর মধ্যে একটা বাঙালির কালচার কোথাও গিয়ে বজায় ছিল। কিন্তু আজকে ভাবতে অবাক লাগে যে বিভিন্ন জায়গায় সেই ফাংশনের বদলে রাজনৈতিক আস্ফালন হয়ে দাঁড়ালো। কেন? বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তৃতা দিতে দেখা যায় সেই ফাংশনের বদলে। কেন? এখনো কি সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন একটা লড়াইয়ের সংগ্রামের কাহিনীর উপর নির্ভর করে কোনো ফাংশন করা যায় না? বা সেই আগের দিনে রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো যায় না? বা আমাদের বাঙালি মনীষীদের রচনা নিয়ে সেটার মধ্যে কোনো পারফরমেন্স নিয়ে ফাংশন এখন হয় না? কেন? সেখানে কেন এত রাজনৈতিক নেতাদের আস্ফালন হয়ে গিয়েছে? যেখানে অন্য দলকে ছোট করা হচ্ছে, নিজের দলের প্রচার করা হচ্ছে। কেন? আজকে যারা বলছে বাঙালির সংস্কৃতি বিজেপি এলে গুড়িয়ে দেবে, বিজেপি এলে বাঙালির অস্তিত্ব থাকবে না, হিন্দি ভাষাকে চাপিয়ে দেবে, তাহলে তোমরা তাকাবে যে অন্য রাজ্যগুলোর দিকে, সেখানে তাদের ভাষা তাদের রাজ্যে রয়েছে, কেন সেখানেও কি জোর করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছে? এটা কিন্তু প্রশ্ন রইল। অনেকেই বলছে যে বিজেপি এলে শিল্প হবে আমাদের রাজ্যে, কিন্তু বাঙালির ঐতিহ্য থাকবে না। আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে, জানি না এটা কতটা সত্যি, যে সিপিএম যেভাবে 34 বছর বাম শাসন ছিল, তারা যেভাবে একটা অর্থনীতির উপর থাবা বসিয়েছিল, মানে বিভিন্ন কোম্পানি কলকারখানা শিল্পের উপর, সেটা নাকি পূরণ করতে 100 বছর লেগে যাবে। কিন্তু এখন যখন বিজেপি শাসিত রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল নেই, তাহলে সেই ঘাটতি পূরণ করা গেল না কেন? যারা বলছেন উন্নয়ন নিয়ে যে বাংলা সম্মান ধুলোয় মিশে যাবে বিজেপি এলে, তাদের কাছে প্রশ্ন রইল যে বর্তমানে বাংলা সম্মানটা ঠিক কোথায় আছে? কর্মসংস্থান, শিল্প বা পরিকাঠামোর দিক থেকে আমরা কি অন্য রাজ্যের তুলনায় এগিয়ে আছি? বিজেপি শাসিত অনেক রাজ্যে উন্নয়নের হার ভালো মানে বেশ ভালো। বাংলা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয়, তবে শুধু আবেগের বশে সংস্কৃতি রক্ষা করাটা বেশ কঠিন। পেটে ভাত না থাকলে সংস্কৃতি চর্চা কতদিন টেকে বলো তো? বাঙালি জাতি চিরকাল প্রতিবাদী, এটা আমি মানি। কিন্তু যদি কোনো দল এসে আমাদের সংস্কৃতিতে আঘাত করে, বাঙালি কি তা মেনে নেবে? বাঙালির পাত থেকে যদি মাছ মাংস কেড়ে নেওয়া হয়, তাহলে কি বাঙালি মেনে নেবে? যারা বলছে
বিজেপি এলে মাছের পাত কেড়ে নেওয়া হবে, মাংস খেতে দেওয়া হবে না। তাদেরকে একটা কথা বলি, উত্তরপ্রদেশে যোগী রাজ্য বলে সবাই জানে, কিন্তু উত্তরপ্রদেশে কি আমিষ খাওয়া হয় না? উত্তরপ্রদেশের কিছু কিছু ধর্মীয় জায়গায় সেখানে আমিষ খাওয়া হয় না, বরং সেটার একটা উদাহরণ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে। আপনি যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো ধর্মীয় জায়গায় যান, সেখানে কি আপনি আমিষ খান? উত্তরপ্রদেশে বা রাজস্থানে বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশে লাল মাটন বিখ্যাত, তো সেখানেও কিন্তু বিজেপি শাসিত রাজ্য আছে। উড়িষ্যা, তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে যে বিজেপি একটা বহিরাগত দল? পরিবর্তনের আগে তথ্যগুলো যাচাই করা প্রয়োজন। কোনো নির্দিষ্ট ভয় বা প্রচারের বশবর্তী না হয়ে কাজের নিরিখে বিচার করা কি উচিত নয়? যখন আমাদের পশ্চিমবঙ্গে ইস্কন বা মায়াপুরে যখন যান, তখন কি সেখানে আপনি আমিষ খান? ঠিক তেমনই এটাও মেনে নিতে হবে যে উত্তরপ্রদেশের কিছু ধর্মীয় জায়গায় সেখানে কিন্তু মাছ মাংস খাওয়ার নিয়ম নেই। বাদ বাকি এমন কোনো জায়গা নেই যেখানে আমিষ খাওয়া হয় না। তো ভোট বা সমর্থন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আলোচনার খাতিরে এই প্রশ্নগুলো তোলাটা আজকে খুব স্বাভাবিক বলে মনে হলো বলেই আমার এগুলো নিয়ে আলোচনা করতে বসাটা প্রয়োজন মনে হলো। পরিসংখ্যানের দিকে যদি তাকাও, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গ ছিল ভারতের অন্যতম একটা ধনী ও উন্নত রাজ্য। কিন্তু আজ নীতি আয়োগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত কয়েক দশকে জাতীয় জিডিপিতে বাংলার অংশ অনেকটা কমেছে। অথচ দেখুন, উত্তরপ্রদেশের মতো রাজ্য যারা একটা সময় অনেকটা পিছিয়ে ছিল, তারা আজ ভারতের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। মহারাষ্ট্র, গুজরাট বা কর্ণাটকের মতো রাজ্যগুলো আজ বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। অন্যদিকে বাংলায় বড় শিল্প বা আইটি হাবের অভাব আজও শিক্ষিত যুবকদের অন্য রাজ্যে চলে যেতে বাধ্য করছে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে বড় বড় আইটি সেক্টর আছে ঠিকই, কিন্তু তার হেড অফিসগুলো অন্য রাজ্যে। আমাদের পশ্চিমবঙ্গে কেন সেই আইটি সেক্টর বা বড় বড় কর্পোরেট সংস্থাগুলোর হেড অফিস কলকাতায় বা পশ্চিমবঙ্গে হলো না কেন? এখানে তো এখন বিজেপি শাসিত রাজ্য নেই। প্রশ্নটা আপনারা করুন একবার নিজেকে, তাহলে বুঝতে পারবেন। ডাবল ইঞ্জিন সরকার ও কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অনেকে যখন কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তোলে, তখন তাদের বারবার একটা কথা মনে রাখা প্রয়োজন যে বিজেপি সরকার বারবার ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, সেটাকে ব্যঙ্গভাবে না নিয়ে এর সহজ মানেটা বোঝা প্রয়োজন যে কেন্দ্রে ও রাজ্যে যখন একই দলের সরকার থাকে, তখন তাদের মতে উন্নয়নের কাজে একটা গতি আসে। যেমন আয়ুষ্মান ভারত ও পিএম কিষাণ নিয়ে যদি কথা বলি, অনেক কেন্দ্রীয় প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত, বিনামূল্যে চিকিৎসা বা পিএম কিষাণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন আমরা দেখেছি। বিজেপি দাবি করে যে তারা ক্ষমতায় এলে এই বাধা দূর হবে এবং কেন্দ্রের সব সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে। গুজরাট বা উত্তরপ্রদেশে যেভাবে বড় বড় শিল্পপতিরা কারখানা গড়ছেন, বিজেপির লক্ষ্য বাংলায় সেই একই বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করা। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এলে ভূমি সংস্কার বা শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের জোয়ার আনা সম্ভব। এবারে বিজেপি ক্ষমতায় এলে কি কি ভালো হতে পারে বলে মনে হয় সেগুলো নিয়ে আলোচনায় আসা যাক। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সিন্ডিকেট রাজ্যের অবস্থান, যেটা তারা দাবি করে এসেছে বিভিন্ন জায়গায়, তার পরিপ্রেক্ষিতে আমি বলছি, বিজেপির ইশতেহারে বারবার সিন্ডিকেট রাজ এবং নিয়োগ দুর্নীতি বন্ধের কথা বলা হয়। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু হলে মেধাবী ছাত্রছাত্রীরা যোগ্য সম্মান পাবে। পরিকাঠামো উন্নয়ন নিয়ে যদি কথা বলি, সারা দেশে হাইওয়ে এবং বন্দে ভারত ট্রেনের মতন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বিজেপি সরকারের একটি বড় দিক। বাংলায় আরও বেশি এক্সপ্রেসওয়ে, লজিস্টিক পার্ক এবং বন্দর ভিত্তিক উন্নয়নের সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে হয়। মহিলা ও যুবকদের জন্য বিশেষ প্রকল্প, আমাদের এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে মহিলাদের জন্য বিশেষ মাসিক ভাতা যেমন লাডলি বহেনা বা সুভদ্রা যোজনা বেশ সফল। বাংলায় ক্ষমতায় এলে এমন আরও বড় আকারের সামাজিক প্রকল্প চালু করার প্রতিশ্রুতি তারা দিচ্ছে। উন্নয়ন শুধু রাজনীতি নয়, পরিশেষে একটা কথা বলা যায়, উন্নয়ন হলো সঠিক নীতি। যদি একটা নির্দিষ্ট মডেল অন্য রাজ্যে কাজ করতে পারে, তবে বাংলায় কেন নয়? অনেকে বলেন বিজেপি এলে শিল্প আসবে ঠিকই, কিন্তু বাংলা সংস্কৃতি হারাবে। কিন্তু ভেবে দেখুন, গুজরাট বা মহারাষ্ট্র কি তাদের সংস্কৃতি ভুলে গেছে? বরং
তারা আজ অর্থনৈতিকভাবে এতটাই শক্তিশালী যে তাদের সংস্কৃতি ও ভাষাকে সারা ভারত শ্রদ্ধা করে। বাংলা যদি অর্থনৈতিকভাবে আবার শ্রেষ্ঠ হয় তবেই বাংলা সংস্কৃতি আরও উজ্জ্বল হবে। তো আপনারা কি মনে করছেন যে বাংলা সংস্কৃতি কি সত্যি কোনো দলের হাতে বিপন্ন, নাকি আমরা নিজেদের দায়িত্ব পালনে কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছি বলে মনে হয়, নাকি সেটা কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামতটা জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, দেখা হবে আবার পরে ভিডিওতে। আর তোমাদের কি মনে হচ্ছে সেটাও জানাও যে মানে গত কয়েকদিনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, আর এবারে কালকে ভোটের রেজাল্ট, কোন দল ক্ষমতায় আসতে পারে এবং কোন দল ক্ষমতায় এলে তোমরা খুশি হবে, যে যার ব্যক্তিগত অপিনিয়ন সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া, অথবা চিঙ্কি বাবু 2531 সার্চ করো, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো হোক, জয় হিন্দ।